হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আচ্ছা, ফাইন। তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। সো আজকে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, আহ, আমাদের অপটিক্যাল ফাইবার লাইনের প্রবলেম ছিল, বাট এখন এটা সলভড। সো সবাই একটু যুক্ত হলে আমরা ক্লাস শুরু করতে পারি। ওকে, ফাইন। সবাই ধীরে ধীরে যুক্ত হতে থাকো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো এরকম হয় আর কি। হ্যাঁ, সো আজকে নতুন টাইমে ক্লাস শুরু হবার কথা। সো আই ওয়াজ রেডি শার্প 12টা থেকে ক্লাসটা শুরু হবার কথা। তো সাডেনলি হচ্ছে গিয়ে নেট ইস্যুর কারণে আমরা ক্লাসটা হচ্ছে এখন থেকে শুরু করছি। ওকে, তো ভালো যে আমার খুব মন খারাপ হয়ে গিয়েছিল যে ক্লাসটা নেওয়ার জন্য আই ওয়াজ প্রিপেয়ার্ড। তো এখন যেহেতু সলভ হয়েছে দেন এভরিথিং ইজ ওকে। তো তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে করে সবাই ক্লাসে যুক্ত হতে পারে। আজকে নিউ টাইম 12টা, তোমরা চেয়েছো টাইম শিডিউলটা চেঞ্জ করতে, কজ আগের যে টাইমটা ছিল ওটা একদম ইফতারের আগে চলে যেত। সো দ্যাটস ওয়াই আমি সেই ক্লাসটাকেই 12টায় নিয়ে আসছি। তো আজকের ক্লাসে আমরা যে অংশটা পড়ার সিম্পল হারমোনিক স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার, সেটা 2 নম্বর ক্লাসটি করব। ওয়ালাইকুম আসসালাম আকিব মাহমুদ, কী অবস্থা মনোয়ার আলম? ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে সবাই যুক্ত হলে আমরা ক্লাস শুরু করতে পারি। কই সবাই কোথায়? সবাই চলে আসো। ফাইন। আচ্ছা, সো আমরা গতদিন ইয়ং এর গুণাঙ্কের সংজ্ঞা পড়ছিলাম, একটা অঙ্ক করেছিলাম। ওকে, সো আমরা আজকেও পড়ব ইয়ং এর গুণাঙ্ক। আচ্ছা, সো ইয়ং এর গুণাঙ্ক এই টপিকটা আমরা আজকে আর একটু ডিটেলসে দেখব। পাশাপাশি আমরা আরও কিছু গুণাঙ্ক আছে, এই গুণাঙ্কগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া নেব। ঠিক আছে, আরও কিছু গুণাঙ্ক আছে, যেমন ইয়ং এর গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। ওকে, ফাইন। তো এই পয়েন্টগুলো সম্পর্কে আজকে আমরা হচ্ছে গিয়ে পড়বো। ওকে, ফাইন। তাহলে সবাই যুক্ত হয়ে গেছে, আমরা চলো ক্লাসটা শুরু করে দেই। ওকে, তো প্রথমেই আমরা ইয়ং এর গুণাঙ্ক, কতদিন আমরা এটা সূত্র পড়ছি, আমরা গত ক্লাসে একটা অঙ্কও করছিলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আপনি যেই দিন ক্লাস হবে না বলেন ওই দিন মনটাই খারাপ হয়ে যায়। থ্যাঙ্কস ভাইয়া, ক্লাসটা আবার নেওয়ার জন্য। মাই প্লেজার। আমি সবসময়ই চেষ্টা করি তোমাদের ক্লাস যেন কোনোভাবেই না হওয়া না হয়। বুঝতে পারছো তো? মাঝে মাঝে মধ্যে এরকম তো ইস্যু হয়, সব জায়গায় হয়। তো আজকে দেখছিলাম হঠাৎ করে আমার আমার যে নেট কানেকশন, ওই অপটিক্যাল ফাইবার লাইনের প্রবলেম হয়েছিল, ওদেরকে ফোন দেওয়ার পরে জানতে পারি। পরে হচ্ছে গিয়া ওটা শর্ট হয়ে যায়, 4 ঘন্টা পরে শর্ট হওয়ার কথা, বা দ্রুত শর্ট হয়ে যায়। তো তাতেই আমি ক্লাসে চলে আসি। ভাই কি ঘুম থেকে উঠছেন? হ্যাঁ হ্যাঁ, ঘুম থেকে উঠছি। ওয়ালাইকুম আসসালাম, অনেকদিন পর। হ্যাঁ, অনেকদিন পর। তাহলে আসো আমরা ক্লাসটা শুরু করি। ফাইন। তো আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র দেখেছিলাম একটা অঙ্ক গত ক্লাসে দেখছিলাম, ওয়াই ইকলস টু এফ এল বাই এ এল। এটা দিয়ে আমরা দুটো অঙ্ক গত ক্লাসে দেখছিলাম। তাহলে চলো আজকে আমরা এই সূত্র দিয়ে আরও যা অঙ্ক হয় সেগুলো দেখি। ওকে, আচ্ছা। তো একটা অঙ্ক খুবই কমন টাইপের অঙ্ক, যে অঙ্কটা আমাদের বোর্ড পরীক্ষা এবং এটা বুয়েট পরীক্ষাতেও আসছিল। ওকে, ফাইন, আমারই আসছিল এটা। তো এটা একটা সোজা একটা অঙ্ক, চলো আমরা সেই অঙ্কটা আজকে দেখে ফেলি। ওকে, ফাইন। তো অঙ্কের স্টেটমেন্ট এরকম, একটা তার আছে, লেটস সে এটা একটা তার। হ্যাঁ, এইটা একটা তার। এই যে তারটা দেখতেছো, এই তারটার ক্রস সেকশন এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। হ্যাঁ, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার। এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু 4 মিলিমিটার স্কোয়ার। এটার ইয়ং এর গুণাঙ্ক ওয়াই ইকুয়ালস টু 2
10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে ফাইন। এবং আরেকটা ইনফরমেশন দেওয়া, তারটির উপাদানের তাপে দৈর্ঘ্য প্রসারণ সহগ ইকুয়ালস, দৈর্ঘ্য প্রসারণ সহগকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, হ্যাঁ, ইকুয়ালস 0.05 পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন এই যে তারটা আছে, এই তারটাকে আমরা তাপ দিয়ে হচ্ছে গিয়ে তাপ দিচ্ছি, সোজা কথা তাপ দিচ্ছি। ওকে, এখন যেটা বলছে আমাদের কোশ্চেন হচ্ছে তারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে? ওকে, আচ্ছা ফাইন। তাহলে এই হচ্ছে কোশ্চেন, এবং এই কোশ্চেনটা আমার নিজেরও বুয়েট পরীক্ষাতে আসছে। ওকে, আমি একদম লাস্টে যে অঙ্কটা করি সেটা হচ্ছে এটা। ওকে, তাহলে সবাই নিশ্চয়ই আমাদের কোশ্চেনটা বুঝতে পারছি। তো একটা তার আছে, যেই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, তারটির উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে, বলছে তারের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো, আমরা এটা জানি, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, ছোটবেলায় আমরা এটা পড়ছিলাম। এইটার সূত্রটা হচ্ছে L/L ডেল থিটা। তো জিনিসটা কি দেখতেছো, একক দৈর্ঘ্যে একক তাপমাত্রা বৃদ্ধিতে কোনো একটা বস্তুর যতটুকু হচ্ছে গিয়ে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তো আমরা এটা বলতে পারবো, এটা সংজ্ঞাটা আমাদের নিশ্চয়ই মনে আছে, একক দৈর্ঘ্যে একক তাপমাত্রা বৃদ্ধিতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়। ওকে, তার মানে বুঝতেছো, আমরা তো এটা জানি যে তাপ দিলে যে কোনো পদার্থের দৈর্ঘ্য বেড়ে যায়। তার মানে 1 মিটার দৈর্ঘ্যের একটা তারকে 1 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাইলে তার কতটুকু দৈর্ঘ্য বাড়ে সেটাকে আমরা আলফা বলি। এবং এটার এককটা সবসময় পার ডিগ্রি সেলসিয়াস হয়, কারণ কি দেখো, দৈর্ঘ্য কেটে গেছে, এটা থিটাটা ডিগ্রি সেলসিয়াসে, দ্যাটস ওয়াই পার ডিগ্রি সেলসিয়াস। ফাইন, এখন এটা আমরা বুঝতে পারতেছি, যেখানে তাপ দিলে এইটারও কিন্তু দৈর্ঘ্য কিছুটা বাড়বে, রাইট? এটাকে তাপ দিলে এটার দৈর্ঘ্য কিছুটা বাড়বে, এটা ছোট এল, আর এটা ছিল তার আদি দৈর্ঘ্য এল। ওকে, তাপ দিলে তার দৈর্ঘ্য কিছুটা বাড়বে, তার মানে এখানে ডেফিনেটলি হচ্ছে গিয়া দৈর্ঘ্য বেড়ে গেছে বা বিকৃতি হয়েছে। ওকে ফাইন, এখন আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র থেকে এটা জানি, y = FL/AL। তাহলে এই ছোট L = কত হবে? L = FL/AY। ওকে, আচ্ছা ফাইন। তাইলে আমাদের দরকার কি, কতটুকু দৈর্ঘ্য অ্যাকচুয়ালি বৃদ্ধি পাবে? আমাদের দরকার কতটুকু দৈর্ঘ্য এখানে বৃদ্ধি পাবে। আচ্ছা, না, এখানে কোশ্চেনে একটু ছোট্ট কারেকশন আছে, কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে না, বৃদ্ধি করলে তারে তাপজনিত বল নির্ণয় করো। এইটা ছিল কোশ্চেন।
তাপজনিত বল নির্ণয় করো। ফাইন, অ্যাকুরেটলি এই কোশ্চেনটাই আসছিল। ফাইন, তাহলে আমরা বুঝতেছি এখানে কিন্তু একটা বিকৃতি হয়েছে, ইজেন্ট ইট? ডেফিনেটলি এখানে একটা বিকৃতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তাপ দেওয়ার কারণে দৈর্ঘ্য বেড়েছে, বিকৃত হয়েছে। বিকৃত হয়েছে মানে এখানে একটা পীড়ন আছে, আর পীড়ন আছে, পীড়ন আছে মানেই হচ্ছে গিয়ে তার ভিতরে একটা তাপজনিত বল কাজ করছে। আমরা দেখছি পীড়ন থাকলে তার ভিতরে একটা তাপজনিত বল কাজ করছে, ওইটা আমাদের বের করতে হবে। আচ্ছা, রাফি বলছে ভাইয়া কি বুয়েট এক্সামে সব কোশ্চেন আনসার করছেন? সব আনসার করছি, সব আনসার করছি। 30টা অঙ্ক আসতো আমাদের সময়, আর হচ্ছে গিয়া 120 মার্কের এমসিকিউ আসতো, সবগুলো আনসার করছি। আচ্ছা ফাইন, সবগুলো আনসার করছি এবং 28 সাড়ে 28টা অঙ্ক হয়েছে 30টার মধ্যে। আচ্ছা, তো এবার আসো যে বল দিলে এটা হচ্ছে গিয়ে তোমার কি বলে একটা পীড়ন কাজ করবে, এই জন্য বিকৃত হবে। তো আমরা ইয়ং এর গুণাঙ্ক থেকে এই সূত্র জানি, y ইকুয়ালস টু এফ এল বাই এ এল, ওয়াই ইকুয়ালস টু এফ এল বাই এ এল। তো আমাদের টার্গেটটাই হচ্ছে এখান থেকে এফটাকে বের করা। তাহলে এফ ইকুয়ালস টু কী হবে? ওয়াই এ এল বাই এল, ওয়াই এ এল বাই এল। তাহলে এখন এই জায়গা থেকে এইটা আমরা বুঝতে পারতেছি এল বাই এল তো বিকৃতি, এইটারে একটু রিপ্লেস করা যেতে পারে। কিভাবে করা যেতে পারে? দেখো এই সূত্রে কিন্তু এল বাই এল আছে, এই সূত্রে এল বাই এল আছে, তাহলে এখান থেকে এই কথাটা লেখা যায় এল বাই এল ইকুয়ালস, এটা এপাশে রেখে ডেল থিটাকে এখানে আনছি, আলফা ডেল থিটা। তাহলে কিন্তু আমরা বিকৃতির আরেকটা সূত্র পাইলাম, বিকৃতির আরেকটা সূত্র আমরা পেয়ে গেলাম। বিকৃতির আরেকটা সূত্র কি দেখো? বিকৃতির আরেকটা সূত্র হচ্ছে, বিকৃতির আরেকটা সূত্র হচ্ছে আলফা ডেল থিটা। দেখো এল বাই এলকে তো আমরা বিকৃতি বলি, তো এখান থেকে এল বাই এল ইকুয়ালস টু আলফা ডেল থিটা। তার মানে এল বাই এল এর এখানে আলফা ডেল থিটা বসানো যায়। তাহলে আমরা লিখতে পারবো এফ ইকুয়ালস টু ওয়াই এ আলফা ডেল থিটা, এফ ইকুয়ালস টু ওয়াই এ আলফা ডেল থিটা। ওকে ফাইন, তাহলে অঙ্ক আমাদের হয়ে গেছে। এটা ডিরেক্টলিও তোমরা চাইলে মনে রাখতে পারো। এবার ডেটা বসাইলে অঙ্ক হয়ে যাবে। ওয়াইয়ের ভ্যালু 2 10⁻11, এর ভ্যালু বস্তুজাতের ক্ষেত্রফল 4 মিলিমিটার স্কোয়ার, দ্যাটস ওয়াই 4 10⁻⁻6। আলফা, আলফা আমরা দেখতেছি আলফা ভ্যালু হচ্ছে 0.05, আলফার ভ্যালু 0.05, আর তাপমাত্রার পরিবর্তন 35। এগুলো বসালে এখান থেকে আমরা আমাদের আনসার পেয়ে যাব। ক্লিয়ার? ফাইন, ওকে। হোপফুলি সবাই আমরা এটা বুঝতে পারছি, ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝে ফেলছি, একদম সোজা কিন্তু। আচ্ছা, এটা সলভ করলে এটার আনসার আসবে হচ্ছে গিয়া এফ এর ভ্যালু 1.4 10⁻6 নিউটন। এতটুকু বল এখানে কাজ করবে, এতটুকু বল এখানে কাজ করবে। ওকে, আচ্ছা, হোপফুলি এটা আমরা সবাই বুঝছি। ওকে, ক্লিয়ার, এটা বোঝা গেল। এবার আসো তারের নিজের ভরে, তারের নিজের ভরে, তারের নিজের ভরে, তারের নিজের ভরে, তারের নিজের ভরে প্রসারণ। আমরা দেখো ইউজুয়ালি তারের ভরকে নগণ্য চিন্তা করি, আমরা ইউজুয়ালি তারের ভরকে নগণ্য ধরে নিই, তারের ভরকে আমরা নগণ্য ধরে নিই। দ্যাটস ওয়াই তারের সঙ্গে আলাদা আমরা লোড যুক্ত করি। তোমরা খেয়াল করে দেখছো, এরা যদি একটা তার হয় লেটস সে, এই কনসেপ্ট কিন্তু বইয়ে নাই, হ্যাঁ, এখান থেকে কিন্তু অ্যাডমিশনে অঙ্ক আসছে, ডিউতেও আসছে। সো এবং যে কোনো জায়গায় এসে যেতে পারে যে কোনো সময়। আমাদের প্রিপারেশন স্ট্যান্ডার্ড না হলে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বুয়েট যেটাই বলো সেখানে চান্স হবে না। তো আমাদের এই কোর্সে যত ছেলে পান আছো সবার টার্গেট অ্যাটলিস্ট এটা থাকতে হবে, অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটি থাকতে হবে, অ্যাটলিস্ট। মানে ঢাকা ইউনিভার্সিটি অনেক ভালো ইউনিভার্সিটি, তো বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, তারপর মেডিকেল, এই তিন টাইপের ইনস্টিটিউশনে যেন আমার স্টুডেন্টরা সবাই চান্স পায়। হ্যাঁ, তো আমি কিন্তু ওইভাবে করেই প্রিপারেশন নেওয়াই। তো তোমরা সবসময় ওই মরাল হাই রাখবা। ওকে, তো যাই হোক, চলো। তো এই বছর, গত বছর 24 ব্যাচে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা, তাদের ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা যে হয়, সো কোশ্চেনটা সলভ করে তোমাদের দেখানো হয়েছে কিছুটা অংশ। তো ওখানে কোশ্চেনগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড আসছে, এবং এরপর থেকে সবসময় এরকম কোশ্চেনই আসবে। তো বেশ 2 বছর যাবতই এরকম আসতেছে। সো এখানে প্রিপারেশনে ঘাটতি থাকলে হবে না। সো দ্যাটস ওয়াই আমাদের প্রিপারেশন একদম স্ট্যান্ডার্ড থাকতে হয়, যেটা আমি তোমাদের জন্য করছি। ফাইন। সো ইউজুয়ালি যখন আমরা হচ্ছে গিয়ে
তারের সঙ্গে লোড যুক্ত করি, ইউজুয়ালি যখনই আমরা তারের সঙ্গে এভাবে করে লোড যুক্ত করি, তারের সঙ্গে এভাবে করে লোড যুক্ত করি, আমরা ধরে নিই তারের ভর নগণ্য, তারের যে ভর এটা খুবই নগণ্য, তারের ভর নগণ্য। ওকে, আচ্ছা, তারের ভর নাই, কজ দেখা যায় তারের ভর নাই কেন, কজ এই লোডের অনেক ভর থাকে, লোডের এত ভর থাকে সেই তুলনায় তারের ভর আসলে খুবই কম থাকে। বাট কিছু কিছু তার আছে অনেক বেশি ডেনসিটির হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস দিয়ে বানানো, সেই সকল তার নিজের ভরেই আসলে প্রসারিত হয়। এখন আমরা এখানে এটা জানতাম যে এই ভর এখানে যুক্ত করলে এই ভরের কারণে এখানে একটা পীড়ন পাইতাম, পীড়ন হচ্ছে এফ বাই এ, এফ ইকলস টু হচ্ছে এম জি বাই এ। ওকে ফাইন। সো এইখান থেকে এই পীড়নের কারণে তারটা বিকৃত হতো, এই পীড়নের কারণে তারটা বিকৃত হইতো, মধ্যা কথা তারের একটা দৈর্ঘ্য আসলে বেড়ে যাইতো। ওকে, তারের একটা দৈর্ঘ্য আসলে বেড়ে যাইতো। আচ্ছা ফাইন। সো এবার যদি এরকম কেস না হয়, লেটস সে যে তারটা আছে ওই তারটা নিজের একটা ভর আছে এবং যথেষ্ট উল্লেখযোগ্য ভর আছে, ধরে নাও এখানে আমরা একটা তারকে যুক্ত করছি, এটা হচ্ছে সেই তারটা। ওকে ফাইন। এখন তার যদি বেশি ঘনত্বের হয় ডেফিনেটলি তার একটা ভর থাকবে। এখন তারের ভরে আসলে এই বস্তুটা কতটুকু ঝুলে পড়বে সেটা আমরা বের করতে চাই তারের নিজ ভরের কারণে, সেটা খুব সহজে বের করতে পারবো আমরা। দেখো সেটা হচ্ছে এখানে কোনো লোডই নাই, তারের নিজের ভরেই সে ঝুলে পড়বে। এখন এটা সবাই বুঝতেছো যে y ইকুয়ালস টু এফ এল বাই এ এল। ওকে আচ্ছা, এই কেসে আমরা সব ডেটা পেয়ে যাব। ওকে, এই কেসে আমরা সব ডেটা পেয়ে যাব। আমাদের দেখার বিষয় এখানে এফটা কত, এফ কত সেটাই আমরা দেখতে চাই। কজ এফ নর্মালি তো ওজন ঝুলাইলে এমজি হইতো, বাট এখানে তো আমরা ওজন ঝুলাই নেই, তো এফটা কত সেটা আমরা দেখতে চাই। তো দেখো এফ বের করব আমরা। এখন এটা খেয়াল করে দেখো, এফ হচ্ছে পুরো টানের টেনশন বল, এফ হচ্ছে পুরো টানের টেনশন বল। এখন এইটা তো আমরা সবাই বুঝি, একটা তারকে যখন আমরা ঝুলাই তারের নিচে যত ওজন আছে সেইটাই কিন্তু ওকে টানে, তারের নিচে যত ওজন আছে সেইটা ওকে টানে। এখন আমরা দুইটা বিন্দুতে ভাগ করে নিই, যেমন এই বিন্দুটাকে আমি বললাম এ বিন্দু, আর এই যে বিন্দুটা দেখতেছো এই বিন্দুটাকে আমি বললাম বি বিন্দু। এখন খেয়াল করে দেখো এই বি বিন্দুর নিচে কোনো ভর আছে কি, বি বিন্দুর নিচে কিন্তু কোনো ভর নাই, তার মানে বি বিন্দুতে টান কত, শূন্য। নিশ্চয়ই বুঝতেছো এর নিচে কোনো ভর নাই, ভর থাকলে সে ওকে টান মারতো, এখানে কোনো টান বল নাই। আবার দেখো এ বিন্দুর নিচে কতটুকু ভর আছে, পুরা ও এ বিন্দুর নিচেই কিন্তু দেখো খেয়াল করে এ বিন্দুর নিচে সমস্ত তারটা আছে, মানে সমস্ত তারই এ বিন্দুকে টানবে, তাহলে এ বিন্দুকে টানবে কত বলে, এমজি বলে, সমস্ত তারের ভর এম। তার মানে বুঝতেছো এ বিন্দুতে এমজি বল কাজ করবে নিচের দিকে, আর বি বিন্দুর নিচে কোনো ভর নাই, দ্যাটস ওয়াই বি বিন্দুতে টান বল হবে শূন্য। ওকে, তাহলে খেয়াল করে দেখো এইখান থেকে যত উপরে যাব টান একটু একটু করে বাড়বে, এখান থেকে যত উপরে যাব টান একটু একটু করে বাড়তে বাড়তে সর্বোচ্চ বিন্দুতে গেলে টান হয়ে যাবে এমজি এর সমান। যেমন নর্মালি যদি আমি এই পয়েন্টটাকে টার্গেট করি, এই পয়েন্টটা খেয়াল করে দেখো, এই পয়েন্টটাতে আসলে তুমি বুঝতে পারতেছো এই পয়েন্টে আসলে এই পয়েন্টে টানবে শুধুমাত্র এই নিচে যতটুকু নিচে যতটুকু হচ্ছে গিয়ে তার আছে এতটুকু এটাকে টানতো। ওকে ফাইন, আরেকটু উপরে উঠলে নিচে আরেকটু ভর বাড়বে আরও টানবে। তাহলে এখান থেকে এই জিনিসটা আমরা বুঝে গেছি যে যে নিচের বিন্দুতে টান মিনিমাম, এবং এই মিনিমাম টান বলটা হচ্ছে শূন্য, উপরের বিন্দুতে টান ম্যাক্সিমাম, এবং এই ম্যাক্সিমাম টান বলটা হচ্ছে এমজি এর সমান। নিচ থেকে উপরে টান বাড়তে থাকে এর ওজনের কারণে। এইবার এখান থেকে আমরা এটা বুঝতেছি গড়ে এখানে কত টান কাজ করবে, গড়ে এভারেজ আমরা জানি সুষমভাবে ডেটা বিন্যস্ত থাকলে ম্যাক্সিমাম এবং মিনিমামের গড়টাই হচ্ছে গিয়ে টান বলের গড়। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি, এইখানে মিনিমাম যতটুকু কাজ করতেছে এখানে ম্যাক্সিমাম যতটুকু কাজ করতেছে, এদের গড় নিলেই আমরা পেয়ে যাবো এর উপরে গড়ে কতটুকু বল কাজ করতেছে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি ম্যাক্সিমাম বল এমজি এই বিন্দুতে কাজ করে, আর মিনিমাম বল শূন্য, এদেরকে 2 দ্বারা ভাগ করলে আমরা এভারেজে ওর উপরে কতটুকু বল কাজ করছে পেয়ে যাবো। আর এভারেজ বলটাকেই আমরা বলতে পারবো তারের উপরে কার্যকর বল, মানে পুরো তারের উপরে গড়ে কতটুকু বল কাজ করতেছে। তাহলে মনে রাখবা তারকে যদি ভুলাই দেওয়া হয় তাহলে নিজের ভরের জন্য কার্যকর বল হবে mg/2। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এটা লিখতে পারতাম
y ইকুয়ালস টু mg/2l ডিভাইডেড বাই al। ওকে, তাহলে এই সূত্রটা আমাদের সবার মনে রাখতে হবে, এই সূত্রটা আমাদের সবার মনে রাখতে হবে। ঠিক আছে, এই সূত্রটা ডেফিনেটলি সবাই আমরা মনে রাখবো। ক্লিয়ার? ফাইন, একটা অঙ্ক করলে আরও ক্লিয়ার হবে, একটা অঙ্ক করলে আরও ক্লিয়ার হবে। দেখো অঙ্কে কি বলছে, স্টেটমেন্টটা আমরা একটু বলে নিই। এই সবাই ক্লাসে থাকতে হবে, কিন্তু তোমরা ক্লাসে না থাকলে আমার খুব মন খারাপ হয়। আচ্ছা ফাইন, 25 কেজি ভরের 25 কেজি ভরের একটি তারের প্রস্থচ্ছেদ 5 মিলিমিটার স্কয়ার এবং দৈর্ঘ্য 3 মিটার ও ইয়ং এর গুণাঙ্ক 1.8 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার হলে তারটিকে ঝুলালে নিজের ভারে দৈর্ঘ্য প্রসারণ কত হবে? দৈর্ঘ্য প্রসারণ নির্ণয় করো। ফাইন, তো সবাই কোশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পারছি। এইখান থেকে আমরা বুঝে গেছি তারটির নিজের ভারে দৈর্ঘ্য প্রসারণ আমাদেরকে বের করতে হবে। তো বুঝতে পারছি এইটা যদি মনে করো স্লিং হয়, এখান থেকে আমরা একটা তারকে ঝুলাই দিছি, এখান থেকে একটা তারকে আমরা এভাবে ঝুলিয়ে দিলাম। ফাইন, এখন বলছে নিজের ভারে দৈর্ঘ্য প্রসারণ কত হবে। তো বুঝতেছো ওর ওজনে নিজের ওজনে ঝুলে পড়বে, নিজের ওজনে কিছু পরিমাণ দৈর্ঘ্য বেড়ে যাবে, সেটা বের করতে বলছে। তো আমাদের এটা জানা আছে y ইকুয়ালস টু FL বাই AL। তাহলে আমরা এই ছোট এল বের করব, তাহলে ছোট এল ইকুয়ালস টু FL বাই AY। এবার ডেটা বসানোর পালা। এফ এর ভ্যালু কত হবে? নিজের ভারে যখন ঝুলে পড়ে তখন আমরা কিছুক্ষণ আগেই দেখছি, সেই ক্ষেত্রে কার্যকর এফ হচ্ছে mg/2, সোজা কথা ওজনের অর্ধেক। তাহলে এখানে আমরা বসাই দিব mg/2 ইন্টু এল ডিভাইডেড বাই AY। সো বাকি ইনফরমেশন আমরা জানি। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু বলে দিছে 25 কেজি। জি এর ভ্যালু আমরা সবাই জানি 9.8। এল তারের দৈর্ঘ্য 3 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 5 মিলিমিটার স্কয়ার, তাহলে 5 ইন্টু 10 টু দি পাওয়ার -6। ওয়াই ইয়ং এর গুণাঙ্ক 1.8 10 টু দি পাওয়ার 11 আনসার। ওকে, সো ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। তো নিজের ভরে যদি অঙ্ক থাকে একবারে আমরা বসাই দিতে পারবো। ডান, ক্লিয়ার? ওকে, আচ্ছা মনোল আলম অলরেডি এটা আনসার করে দিছ, তাই না? অলরেডি এটার আনসার মনোয়ারুল হচ্ছে গিয়া করে ফেলছো। সো বুঝছি আমরা এটা, সবাই আমরা এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা সো গেল এটা। এরপর তো এই সূত্রকে কিছুটা ম্যানিপুলেট করা যায়। দেখো এই সূত্রকে আরেকটু অন্যভাবে ম্যানিপুলেট করা যায়। যখন নিজের ভারে ঝুলে পড়ে তখন আমরা সূত্র দেখছি y ইকুয়ালস টু FL বাই AL। এফকে আমরা কি লিখতে পারি? এফকে লিখতে পারি mg/2। mg, দেখো এই অঙ্ক অন্যভাবে একটু ঘুরাই দিতে পারে, mg/2। সো mg/2 যদি হয় এখানে লিখতে পারবো mgl ডিভাইডেড বাই 2a ছোট এল। ওকে, আচ্ছা এবার এটা তো আমরা সবাই জানি যে কোনো বস্তুর ভর ইকুয়ালস টু ঘনত্ব ইন্টু আয়তন, m ইকুয়ালস টু রো ভি। তার মানে বুঝতেছো এই যে ভর যে আছে এই ভরের এখানে
রো ভি লেখা যায়। ওকে, আচ্ছা, রো ভি লেখা যায়। পাশাপাশি আমরা এটা জানি ভি মানে তো আয়তন, তাহলে একটা তারের আয়তন কীরকম হয়, এটা যদি একটা তার হয়, এটা যদি একটা তার হয় এবং এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, এটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এটার আয়তন কত হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এ এল, ভি ইকুয়ালস টু এ এল। আমরা জানি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয় এবং দৈর্ঘ্য যদি এল হয়, ভি ইকুয়ালস টু এ এল, আয়তন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দ্বারা গুণ করব। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো এম ইকুয়ালস টু রো এ এল, এম ইকুয়ালস টু রো এ এল, ভি এর এখানে এ এল বসায় দিলাম। তাইলে এই জায়গাতে একবারে দেখো এই সূত্রটাকে এভাবে করে লেখা যাবে ওয়াই ইকুয়ালস এম এর এখানে রো ভি, রো ভি এর এখানে আমরা লিখতে পারবো এ এল, মানে সোজা কথা এম এর এখানে রো এ এল, এম এর এখানে আমরা লিখতে পারবো রো এ এল। ওকে, এই এম এর এখানে জি ইন্টু এল ডিভাইডেড বাই 2 AL। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো আমরা এই এ কাটা, এই এ কাটা, তাহলে এখানে থাকলো কি বাকি, থাকলো কিন্তু ওয়াই ইকুয়ালস টু রো, ওয়াই ইকুয়ালস টু রো জি এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এল, রো জি এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এল। ওকে, ফাইন। আচ্ছা, রো জি এল স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইজ এল। ওকে, তো এই সূত্রটা কিন্তু আমরা চাইলে মনে রাখতে পারি বা এটাকে একটু গুছায়ও লিখতে পারি আমরা। এই সামনে লিখলাম হাফ, এই 2 আছে নিচে হাফ। ওকে, সঙ্গে লিখলাম হচ্ছে গিয়ে আর রো জি এল স্কোয়ার বাই এল। এইটাও তোমরা মনে রাখতে পারো। এইটা কখন ইউজ করবা, এই সূত্র কখন ইউজ করবা, যখন তোমাকে বলবে, যখন তোমাকে বলবে যে হচ্ছে গিয়া এই রো এর ভ্যালু, রো এর ভ্যালু তারের ঘনত্ব বলে দিছে, তারের আদি দৈর্ঘ্য বলে দিছে এবং বলে দিছে তারের দৈর্ঘ্য কতটুকু বেড়েছে, এবং বলে দিছে তারের দৈর্ঘ্য কতটুকু বেড়েছে। তো দেখো এইটা বইয়ে নাই এই সূত্র, সো আমি তোমাদেরকে এখান থেকে একটা ছোট অঙ্ক করাই দিই। লেটস সে এভাবে করে বলছে 5 মিটার দৈর্ঘ্যের তারের ঘনত্ব 2.5 into 10 to the power 3 কেজি পার মিটার কিউব। ওকে, তারটিকে ঝুলালে, তারটিকে ঝুলালে নিজের ভরে, তারটিকে ঝুলালে নিজের ভরে, নিজের ভরে 15 সেন্টিমিটার প্রসারিত হয়, প্রসারিত, প্রসারিত হয়, 15 সেন্টিমিটার প্রসারিত হয়। এর ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো, এর ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। সুন্দর একটা অঙ্ক কিন্তু, তাই না? দেখেই বুঝতেছো। দেখো এই অঙ্ক তুমি বইয়ে পাবা না। এখান থেকে আমরা একটা সুন্দর সূত্র পেয়ে গেছি। এখান থেকে আমরা সূত্র কি পেয়ে গেছি, সূত্র পেয়ে গেছি ওয়াই ইকুয়ালস টু হাফ ইন্টু রো ইন্টু জি এল স্কোয়ার বাই এল। এখানে ডেটা বসাবো, আমাদের অঙ্ক মিলে যাবে। রো এর ভ্যালু বলা আছে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 3, জি এর ভ্যালু আমরা জানি 9.8, তারটির আদি দৈর্ঘ্য কত 5 মিটার, তারটির দৈর্ঘ্য প্রসারণ 15 সেন্টিমিটার মানে 0.15। তাহলে এখান থেকে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি ইয়ং এর গুণাঙ্ক কত হবে, এখান থেকে আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি ইয়ং এর গুণাঙ্ক কত হবে। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সবাই নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি। ওকে, ফাইন, সবাই আমরা ডেফিনেটলি এটা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, ফাইন। সো গেল এটা, সো গেল এটা। এরপর আরেকটা অঙ্ক, আরেকটা কনসেপ্ট আমরা আগের ক্লাসে জানিনি, আজকে জানবো অসহপীড়ন। অসহপীড়ন, অসহপীড়ন, অসহপীড়ন মানে কি? অসহপীড়নের সংজ্ঞা বলে দিচ্ছি, সর্বোচ্চ যে পীড়ন একটা বস্তু সহ্য করতে পারে, সর্বোচ্চ যে পীড়ন একটা বস্তু সহ্য করতে পারে, এটার সংজ্ঞা হচ্ছে সর্বোচ্চ, সর্বোচ্চ
সর্বোচ্চ যে পীড়ন বস্তু সহ্য করতে পারে, সর্বোচ্চ যে পীড়ন বস্তু সহ্য করতে পারে। ওকে, আচ্ছা ফাইন। এখন আমরা একটা অঙ্ক করব, মানে বুঝতেছে এর থেকে বেশি পীড়ন যদি কোনো বস্তুতে দেওয়া হয় তাইলে সেই বস্তু স্থিতিস্থাপক সীমা অতিক্রম করে ফেলে বা সেই বস্তু ছিঁড়ে যায়। সর্বোচ্চ যতটুকু পীড়ন সহ্য করতে পারে, তাই না? সর্বোচ্চ যতটুকু পীড়ন সে সহ্য করতে পারে। তাহলে এই পর্যায়ে আমরা সর্বোচ্চ পীড়ন দিয়ে হচ্ছে গিয়ে একটা অঙ্ক করব। বলছে কোনো তারের অসহপীড়ন, কোনো তারের অসহপীড়ন 4.5 ইন্টু 10⁻² নিউটন পার মিটার স্কোয়ার। একটা তার আছে যেটা অসহপীড়ন এরকম। ওকে, ওই যে ছোটবেলায় একটা জোকস আমরা ইউজুয়ালি করে থাকছি, সেটা হচ্ছে এরকম যে আমার কোনো বন্ধু যদি খুব মোটা হয় এবং সে যদি টি শার্ট পরে আসে, অনেক সময় হয় না এরকম টি শার্ট টান টান হয়ে আছে যে ফাইটা যাবে এরকম একটা ব্যাপার। সো এটা দেখলেই আমার কাছে মনে পড়তো যে এই তো অসহপীড়নে আছে ওর টি শার্টটা, তাই না? অসহপীড়নে থাকলে কি হয়, একটা বস্তু টান টান হয়ে থাকে, ফেটে যাবে, ছিঁড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়। তো তোমরা ইটস ইন্টেলেকচুয়াল জোকস, রাইট? তো কখনো কখনো এরকম হয় না, তোমার কোনো বন্ধু একটা টি শার্ট পরে আসছে অনেক টাইট, বলবা যে আরে দোস্ত তো তো অসহপীড়নে আছে টি শার্টটা। যাই হোক, এবার উই শুডেন্ট ডু দ্যাট। আচ্ছা, সো হোয়াট আই এম টেলিং যে কোনো তারের অসহপীড়ন হচ্ছে গিয়ে আমাদের এখানে এরকম দেওয়া আছে। ওকে, আচ্ছা এখন কোশ্চেনে বলছে তারটিকে ঝুলালে ওই তারের কতটুকু দৈর্ঘ্যের তার ঝুলালে, সরি এখানে হবে কতটুকু দৈর্ঘ্যের তার ঝুলালে তারটি না ছিঁড়ে ঝুলবে। সেখানে বলছে যে ওই তারকে আমরা ঝুলিয়ে দিব। তো কতটুকু দৈর্ঘ্যের তার ঝুলালে তারটি না ছিঁড়ে ঝুলবে, এবং আরও ইনফরমেশন দেওয়া আছে, তারের ঘনত্ব দেওয়া আছে যেটা হচ্ছে 3.8 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে ফাইন। তাহলে আমরা বুঝতেছি তারটা সর্বোচ্চ সহ্য করতে পারে এতটুকু পীড়ন, তারের অসহপীড়ন এত, মানে এর থেকে বেশি পীড়ন দিলে ওই তার সহ্য করতে পারবে না, এর থেকে বেশি পীড়ন দিলে ওই তার সহ্য করতে পারবে না, এর থেকে বেশি পীড়ন আমরা দিব না। ওকে ফাইন, মানে এর থেকে বেশি পীড়ন যদি আমরা দেই তাহলে তার যাবে ছিঁড়ে। ওকে ফাইন। তাহলে এবার চিন্তা করো, এটা হচ্ছে সেই সিলিং, যে সিলিং থেকে আমরা একটা তারকে ঝুলাই দিছি, এই সিলিং থেকে আমরা একটা তারকে এখানে ঝুলাই দিছি। ধরলাম এই তারটার দৈর্ঘ্য এল, এর থেকে বেশি দৈর্ঘ্যের তার ঝুলাইলে এইটা মনে করো ছিঁড়ে যাবে। কারণ আমরা দেখতেছি এটার অসহপীড়ন মানে সর্বোচ্চ পীড়ন, এর থেকে বেশি পীড়ন দিলে ছিঁড়ে যাবে। তার মানে পীড়ন ইকুয়ালস টু কি, F/A। পীড়ন ইকুয়ালস টু F/A। তো আমাদের অসহপীড়নের ভ্যালু কিন্তু বলা আছে, অসহপীড়নের ভ্যালু এত, মানে 4.5 ইন্টু 10⁻² F/A। এখন এইখান থেকে এইটা বুঝতেছো যে এই তারের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এখানে কার্যকর বল কত? আমরা কার্যকর বল ইকুয়ালস টু কত জানি, mg/2। নিজের ভরে ঝুলাইছে mg/2, আর m ইকুয়ালস টু কি লেখা যায়, রো ভি, আর ভি ইকুয়ালস টু লেখা যায় al। তার মানে বুঝতেছো আমরা একবার লিখতে পারবো F ইকুয়ালস টু রো al g/2, ইজন্ট ইট? m ইকুয়ালস টু রো ভি আর ভি ইকুয়ালস টু al, একটু আগেই দেখছি আমরা, তাই না? তাহলে এফ এর ভ্যালু এখানে আমরা বসাইতে পারবো, যেটা হচ্ছে রো al g/a। নিশ্চয়ই বুঝছো, m ইকুয়ালস টু রো al।
রো এল ইন্টু জি। ওকে ফাইন। এইখান থেকে দেখো যে এ এ কাটা, এ এ যদি কেটে যায় তাহলে এইখান থেকে আসবে রো এল জি। আমাদের এলই বের করতে বলছে, তার মানে বুঝতেছে এটা হচ্ছে তার পীড়ন। তাহলে পীড়নের সর্বোচ্চ ভ্যালু এটা, এটা হচ্ছে এত, এর থেকে বেশি হতে পারবে না। দ্যাট মিনস এখান থেকে আমরা লিখতে পারবো এল ইকুয়ালস টু L equals to 4.5 into 10 to the power 2 divided by rho g, divided by rho g। তার মানে তারটির সর্বোচ্চ দৈর্ঘ্য এত হইতে পারবে। তারটি অসপীড়ন যেহেতু আমরা নিছি, তারটির সর্বোচ্চ দৈর্ঘ্য এত হতে পারবে। এর থেকে বেশি দৈর্ঘ্যের তার ঝুলাইলে সেটা অসপীড়নকে অতিক্রম করে ফেলবে, তখন তারটা ছিঁড়ে যাবে। তার মানে সর্বোচ্চ এত দৈর্ঘ্যের তার আমরা ঝুলাইতে পারবো। এখানে ডেটা তো আমরা বাকিটা জানি, রো এর ভ্যালু আমরা জানি 2.5 10 to the power 2, রো এর ভ্যালু হচ্ছে গিয়া 3.8 10 to the power 3, আর জি এর ভ্যালু 9.8 এত মিটার। তাহলে আমাদের এল এর ভ্যালু আসবে। অঙ্কটা কিন্তু সুন্দর একটা অঙ্ক, হ্যাঁ, এটা একটা আইআইটিতে আসা এমসিকিউ। ফাইন। আচ্ছা, এটা করলে আমাদের আনসার আসবে হচ্ছে গিয়া 12.08 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। মানে সোজা কথা এটা লিখতে পারবো আমরা 12.08 মিলিমিটার। তার মানে এর থেকে লম্বা, মানে 12 মিলিমিটার থেকে লম্বা তার ঝুলাইলে সেটা ছিঁড়ে যাবে, অসপীড়নকে অতিক্রম করবে, সোজা কথা সেটা ছিঁড়ে যাবে। ঠিক আছে, ওকে ভাইয়া। ভর কেন্দ্র, ভার কেন্দ্র, অভিকর্ষ কেন্দ্র আর একটা শর্ট ডিসক্রিপশন দিলেন, একটু এলাবোরেট কনসেপ্ট চাইছিলাম। আচ্ছা ভাইয়া, ভর কেন্দ্র ভার কেন্দ্র এই দুইটা নিয়ে আমি আলোচনা কিন্তু করছি তোমার হচ্ছে গিয়া মহাকর্ষ চ্যাপ্টারে। হ্যাঁ, মহাকর্ষ চ্যাপ্টারে আমরা এটা নিয়ে আলোচনা করছি। আমি কিন্তু ভর কেন্দ্র ভার কেন্দ্র আলোচনা মহাকর্ষ চ্যাপ্টারে অলরেডি করছি। তুমি কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো। এখন ওখানে গেলে একটু আমি একটা জিনিসের ভিতরে আছি, বুঝতে পারছো? ওকে, এখন একটা নামাজের ব্রেক দরকার, এখন একটা নামাজের ব্রেক দরকার। ওকে, তো সবাই নামাজটা পড়ে আসো, সবাই নামাজটা পড়ে আসো, যেহেতু 1:30 বেজে গেছে। ওই আলোচনায় আমরা পরে যাব একটা সময়, ঠিক আছে? আচ্ছা, নামাজের ব্রেক। আচ্ছা, তো জোহরের নামাজ একটু বড় হয়। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা নামাজের ব্রেকে চলে যাই। তো নামাজের ব্রেক এখন বাজে কত? 25 বাজে, 1:25 বাজে। তাহলে 30 45 20 মিনিটে হবে, 20 মিনিটে হবে, হ্যাঁ। ফাইন। তো সবাই নামাজটা পড়ে আসো, আমিও নামাজটা পড়ে নিই, হ্যাঁ। তো নামাজটা পড়ে এসে কিন্তু আমরা আরেকটা ইম্পর্টেন্ট অংশ পড়বো। সবাই জাস্ট এই 45-এ চলে আসবে, আমি নামাজটা পড়ে আসছি। কি করো, কি করো? আচ্ছা।
নামাজের ব্রেকটা শেষ, সবাই আরেকবার চলে আসো। আচ্ছা, ফাইন। তো এখানে একটা কারেকশন আছে ছোট, দেখো এই এফ এর ভ্যালু কিন্তু ছিল mg/2, mg/2। আমরা এখানে পীড়ন লেখার সময় এফ এর ভ্যালু mg/2, এখানে একটা 2 আছে, ওকে, এখানেও একটা 2 আছে, ওকে। তাহলে যদি 2 থাকে তাহলে এখানে এই 2 কিন্তু উপরে গুণ হবে, এই 2 এখানে উপরে গুণ হবে, ওকে। আচ্ছা, তাহলে এখানে একটা 2 গুণ হবে। তো আমাদের যে আনসারটা, সেই আনসারটাতে কিন্তু একটা ছোট কারেকশন আছে, আনসারটাতে একটা কারেকশন আছে। সো আনসারটা হবে আচ্ছা, এইটার ভ্যালু আসবে 24.16 10⁻³ মিটার, যেটা বেসিকলি 24.16 মিলিমিটার, ওকে। সবাই নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তো কই সবাই, সবাই আরেকবার হচ্ছে গিয়া চলে আসো, আমরা ক্লাসে যেখানে আছি এরপর থেকে আবার শুরু করি। ফাইন। তো এই পর্যায়ে আমরা যে অঙ্কটা দেখব সেটা এরকম, লেটস সে একটা তার আছে, সেই তারকে, এখানে একটা তার আছে, এই তারের এই মাঝখানে এখানে একটা লোড আছে, এরপর এখান থেকে আরেকটা তার আছে, দেন এইখানে আরেকটা লোড আছে। সো দেখতেছো একটা তার, মাঝখানে একটা লোড, তারপরে একটা তার, তারপরে আরেকটা লোড, ওকে, ফাইন। সো এই যে তার, এই অঙ্কটা, এই কনসেপ্টের অঙ্কটা, এটা কিন্তু একবার বুয়েট পরীক্ষাতে আসছে, এটা একবার বুয়েট পরীক্ষাতে আসছে, ওকে, ফাইন। তো এখানে তারের ভর নাই আর কি। সো যেটা বলা আছে, এই যে তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য লেটসে, প্রথম যে তার এটার দৈর্ঘ্য এলন, যেটা হচ্ছে 3 মিটার, আর দ্বিতীয় যে তার মাঝখানে এটার দৈর্ঘ্য লেটসে 4 মিটার, ওকে। আচ্ছা, দুইটা তার। এরপর প্রথমটার যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এইটা মনে করো 4 মিলিমিটার স্কোয়ার, পরেরটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা হচ্ছে 3 মিলিমিটার স্কোয়ার, ওকে। আচ্ছা, এবং প্রথম যে তার, এই তারের ইয়ং এর গুণাঙ্ক y1, এই তারের ইয়ং এর গুণাঙ্ক y1 ইকুয়ালস টু 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, এবং দ্বিতীয় যে তারটা আছে এইটার ইয়ং এর গুণাঙ্ক লেটস সে 2.5 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। এখন মাঝখানে যে দুইটা লোড আছে, এই দুইটা লোডের ভ্যালু বলে দিচ্ছে, এইটা হচ্ছে গিয়া 250 কেজি আর এটা হচ্ছে 150 কেজি, ওকে। এবার আমাদের কোশ্চেনে বলছে পুরো সিস্টেমটি কতটুকু ঝুলে পড়বে, বলছে পুরো ব্যবস্থাটির প্রসারণ নির্ণয় করো, পুরো ব্যবস্থাটির প্রসারণ নির্ণয় করো, পুরো ব্যবস্থাটির প্রসারণ নির্ণয় করো, প্রসারণ নির্ণয় করো। তো দেখতেছো এটা একটা সেটআপ, তাই না? এই পুরো জিনিসটার প্রসারণ কত হবে, তারের কোনো ভর নাই, এই পুরো জিনিসটা কতটুকু ঝুলে পড়বে সেটা আমাদেরকে বের করতে হবে। তো লেটস সে আমরা ধরলাম যে প্রথমের যে তারটা এটা ঝুলে পড়ছে L1 পরিমাণ, আর দ্বিতীয় যে তারটা এটা ঝুলে পড়ছে L2 পরিমাণ, তাহলে মোট ব্যবস্থাটা কতটুকু ঝুলে পড়বে, L1 প্লাস L2। ডেফিনেটলি সবাই আমরা এটা বুঝতে পারছি, প্রথমটা L1 ঝুলে পড়ছে, দ্বিতীয়টা L2 ঝুলে পড়ছে, তাহলে মোট ঝুলে পড়ছে হচ্ছে L1 প্লাস L2। সবাই আমরা এটা বুঝে ফেলছি, তাই না, যেটা যোগফল পরিমাণ হচ্ছে গিয়ে এখানে ঝুলে পড়েছে। আচ্ছা, তাহলে এখন আমাদের L1 এবং L2 বের করতে হবে। তো আমরা এটা জানি যে y ইকুয়ালস টু FL বাই AL, তাহলে এই ছোট l ইকুয়ালস টু কত, ছোট l ইকুয়ালস টু FL বাই AY, ছোট l ইকুয়ালস টু FL বাই AY, ওকে। তার মানে আমরা এখানে লিখতে পারবো এই L1 ইকুয়ালস টু F1 L1
A1 Y1 প্লাস এই ছোট এল ইকুয়ালস টু F2 L2 A2 Y2। নিশ্চয়ই সবাই এতটুকু আমরা বুঝে ফেলছি। ওকে, আচ্ছা ফাইন। তাহলে এবার দেখো আমরা সব ডেটা এখানে বসাইতে পারবো। A1 এর ভ্যালু কত? A1 এর ভ্যালু হচ্ছে 4 মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিনস 4 × 10⁻⁻6। Y1 এর ভ্যালু 2 10⁻11। A2 এর ভ্যালু যেটা হচ্ছে 3 মিলিমিটার স্কোয়ার, দ্যাট মিনস 3 10⁻6। Y2 এর ভ্যালু হচ্ছে 2.5 10⁻11। আচ্ছা, L2 দ্বিতীয় তারের দৈর্ঘ্য এটা বলা আছে 4 মিটার, আর এই L1 প্রথম তারের দৈর্ঘ্য যেটা বলা আছে 3 মিটার গেল এটা। এবার দুইটা ইনফরমেশন আমাদের লাগবে। প্রথমটা হচ্ছে গিয়া এই F1 এর ভ্যালু কত। এখন এখানে খেয়াল করে দেখো, মনে রাখবা যে কোনো তারকে ওর নিচে যতগুলা ভর আছে তারা সবাই টানে। তাহলে এখানে যদি খেয়াল করে দেখো এই প্রথম তারটা এখানে শেষ, ধরলাম এই বিন্দুর নাম এ বিন্দুর নিচে যারা আছে তারাই প্রথম তারকে টানবে, তারের তো ভর নাই এখানে। তাহলে এই এ বিন্দুর নিচে কে আছে? এই এ বিন্দুর নিচে 250 কেজিও আছে এবং 150 কেজিও আছে। তার মানে এই 250 এবং 150 দুইজনেই কিন্তু প্রথম তারে টানবে। তার মানে প্রথম তারের উপরে টানবল হবে হচ্ছে গিয়ে 250 প্লাস 150 ইন্টু জি। মানে মোট আমরা এখান থেকে বুঝতে পারছি যোগ করলে 400 জি। দেখো এই 250 কেজিও প্রথম তারে টাইনা ধরছে, এই 150 কেজিও প্রথম তারে টাইনা ধরছে, দ্যাটস ওয়াই 400 জি। এবার দ্বিতীয় তারের উপরে বল, এখানে খেয়াল করো দেখো দ্বিতীয় তারের উপরে বল, দ্বিতীয় তারকে টানবে দ্বিতীয় তারের শেষ প্রান্ত এই যে বি বিন্দু, এর নিচে যত ভর আছে এই তারকে তার উপরের ভর টানবে না, এই তারকে টানবে তার নিচের ভর। তাহলে দ্বিতীয় তারকে টানতেছে শুধুমাত্র 150 কেজি। তার মানে আমরা বুঝতেছি এখানে হবে 150 জি, এখানে হবে 150 জি। ওকে, সো এটা এখানে বসাই দিলে দেখো সব ডাটা আমরা বসাই ফেলছি। আমরা এখান থেকে আমাদের আনসারটা পেয়ে যাব, এখান থেকে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। পুরো সিস্টেমটা কতটুকু লম্বা হয়েছে। তোমাদের কিন্তু রেগুলার ক্লাসে উপস্থিত থাকতে হবে। হ্যাঁ, ক্লাসে না থাকলে নেক্সট দিন ধইরা একদম ঘুষাবো, সবগুলোরে ধইরা মারবো নেক্সট ক্লাসে। আচ্ছা, তো আজকে নতুন টাইমে ক্লাস শুরু হয়েছে। সো আশা করছি সবাই এই টাইমটার সঙ্গে অভ্যস্ত হবা এবং এই টাইমটাতে ক্লাসে থাকবা। এই টাইমটাই ভালো, রিল্যাক্সলি ক্লাস আমরা নিতে পারছি। ওকে, আচ্ছা, রমজান মাসে এই টাইমটাই বেটার। সো হোপফুলি সবাই আমরা এটা বুঝে ফেলছি। ওকে, ডান। আচ্ছা, ক্লিয়ার, ভেরি গুড, গেল এটা। এরপর আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে এই টপিকের অঙ্ক বইয়ে খুব কম আছে, বাট আমরা দেখে ফেলবো। সেটা হচ্ছে তারের সংযোজন, দুইটা তারকে জোড়া দেওয়া, দুইটা তারকে আমরা জোড়া দিব। এখন তারকে আমরা নানা রকম স্টাইলে জোড়া দিতে পারি। কখনো কখনো আমরা তারকে জোড়া দিতে পারি হচ্ছে শ্রেণীতে, কখনো কখনো আমরা তারকে জোড়া দিতে পারি হচ্ছে গিয়া সমান্তরালে, কখনো কখনো আমরা শ্রেণীতে জোড়া দিতে পারি, কখনো কখনো আমরা সমান্তরালে জোড়া দিতে পারি। ওকে, সো মনে করো প্রথমে আমরা শ্রেণীতে জোড়া দিব, শ্রেণীতে বা সিরিজে হচ্ছে গিয়ে দুইটা তারকে আমরা জোড়া দিব। সিরিজে জোড়া কিভাবে দেয় দেখো, এইটা সিলিং, দুইটা তারকে আমরা সিরিজে জোড়া দিলাম। সো এটা একটা তার, তার সঙ্গে আমরা আরেকটা তারকে জোড়া দিছি, এই যে আরেকটা তার। ফাইন, তো দুইটা তারকে এভাবে করে আমরা জোড়া দিছি। এখন আমরা তুল্য ইয়ং এর গুণাঙ্ক বের করব। তুল্য ইয়ং এর গুণাঙ্ক, মনে করো প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক y1 আর দ্বিতীয় তারের ইয়ং এর গুণাঙ্ক y2। ধরে নাও প্রথম তারের দৈর্ঘ্য L1 এবং দ্বিতীয় তারের দৈর্ঘ্য L2। ওকে, আচ্ছা, সো ফাইন, এইটা সবাই বুঝতে পারতেছো। এখানে দুইটা তারেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, নাহলে কি জোড়া দেওয়া সম্ভব শ্রেণীতে যখন আমরা জোড়া দিব তখন ডেফিনেটলি দুইটা তারেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান, নাইলে জোড়া কেমনে লাগবে? একটা মোটা একটা চিকন হলে তো জোড়া দেওয়া পসিবল না। তার মানে আমরা বুঝতে পারছি
এই কেসে এই শ্রেণীতে যখন জোড়া দেওয়া হয় তখন প্রথম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিতীয় তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমান হবে। ওকে, তো এতটুকু আমরা সবাই এখানে বুঝে ফেলছি, এতটুকু আমরা সবাই ডেফিনেটলি বুঝে ফেলছি। এখানে A1 এবং A2 এই দুইটা সমান হবে। ওকে, আচ্ছা, এবার দেখো এই পুরো সিস্টেমটা যদি এল পরিমাণ ঝুলে পড়ে তাহলে সেটা কোত্থেকে আসছে? প্রথমটাটা ঝুলে পড়ছে L1, দ্বিতীয়টাটা ঝুলে পড়ছে L2। নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছি পুরো সিস্টেমটা এল পরিমাণ ঝুলছে, মানে এটা ঝুলছে L1, এটা ঝুলছে L2, তার মানে এই দুটোর যোগফলটাই হবে মোট প্রসারণ। এবং আমরা এটা জানি সবাই y ইকুয়ালস টু FL বাই AL, এখান থেকে আমরা এটা জানি L ছোট l ইকুয়ালস টু FL বাই AY, ছোট l ইকুয়ালস টু FL বাই AY, FL বাই AY। তাহলে এখানে আমরা লিখতে পারবো FL বড় L বাই AY, এটা হচ্ছে তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক। আর এখানে লিখতে পারবো হচ্ছে গিয়া F1 L1 A1 Y1 F2 L2 A2 Y2। ফাইন, এবার আরো একটা জিনিস খেয়াল করো, এইখানে যখন আমরা লোড যুক্ত করি, এখানে যখন আমরা একটা ভরকে যুক্ত করি, এখানে লেটসে আমরা যে ভরটা যুক্ত করি সেই ভরটাকে টান দেয়, দেখো এইটার উপরেও যে টান F1, এইটার উপরেও সেই টান F2, দুইটার উপরেই mg পরিমাণ টান কাজ করে। দেখো উপরেও এইটাকেও mg বলে টানতেছে এইটা, কজ দেখো এই তারের নিচে এখানে mg আছে, mg বলেই টানতেছে, এই তারের নিচেও এখানে mg আছে, mg বলে টানতেছে। মানে এখানে এটাও লেখা যায় যে F1 আর F2 সমান, দুইটাই mg এর সমান। তাহলে এখানে খেয়াল করে দেখো কতগুলো টার্ম কেটে যাবে। এই F1 এই F1 এইগুলা সবগুলা কেটে যাবে। কেন কেটে যাবে? দেখো পুরো তারের উপরেও কিন্তু কার্যকর বল, পুরো তারের উপরেও কিন্তু কার্যকর বল mg। এই পুরোটাকে যদি একটা তার চিন্তা করি, তার উপরে যে কার্যকর বল সেটাও কিন্তু এই mg এর সমান, ইজেন্ট ইট? পুরো তারের উপরেও mg, এই তারের ক্ষুদ্র অংশের উপরেও mg, এই বড় অংশের উপরেও mg। তার মানে বুঝতে পারতেছো এই তিনটা বল কেটে গেল। পাশাপাশি আমরা আরো বলতে পারি যে এই দুইটা তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো সমান, এবং পুরো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলও তাই। দেখো পুরো তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, এই দুইটারও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তাই। মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাও এখান থেকে আমরা কেটে দিতে পারি। প্রস্থচ্ছেদে মানে সমস্তটাকে একটা আস্ত তার চিন্তা করলে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যা, পুরো তার দুইটারও ইন্ডিভিজুয়ালি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তা। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা আমাদের ফর্মুলা পেয়ে গেছি, L বাই ওয়াই ইকুয়ালস L1 বাই Y1 প্লাস L2 বাই Y2। তাহলে মনে রাখবা সিরিজে থাকলে আমরা তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক এভাবে বের করব। সিরিজে থাকলে তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক আমরা এভাবে বের করব। তাহলে কি কি জানতে হবে? প্রথম তারের দৈর্ঘ্যকে প্রথম তারের ইয়ংয়ের গুণাঙ্ক দ্বারা ভাগ করব, দ্বিতীয় তারের দৈর্ঘ্যকে দ্বিতীয় তারের ইয়ংয়ের গুণাঙ্ক দ্বারা ভাগ করব। আর এটা কি? তারের মোট দৈর্ঘ্য। তারের মোট দৈর্ঘ্য কত হবে? L1 প্লাস L2। তারের মোট দৈর্ঘ্য L1 প্লাস L2। এখান থেকেই আমরা ওই তারটার তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক বের করে ফেলতে পারবো। ওখান থেকেই আমরা তুল্য ইয়ংয়ের গুণাঙ্ক বের করে ফেলতে পারবো। ছোট একটা অঙ্ক করলাম, এই সূত্র কিন্তু আমাদের বইয়ে নাই, সাবধান। এই শ্রেণীতে থাকলে হচ্ছে গিয়ে সূত্র এটা হবে। ওকে, আচ্ছা, তিন মিটার ও 4 মিটার দৈর্ঘ্যের দুটি তারকে শ্রেণীতে যুক্ত করা হলো। দুটি তারকে শ্রেণীতে যুক্ত করা হলো। 3 মিটার ও 4 মিটার দৈর্ঘ্যের দুটি তারকে শ্রেণীতে যুক্ত করা হলো। এদের ইয়ংয়ের গুণাঙ্ক যথাক্রমে এদের ইয়ংয়ের গুণাঙ্ক যথাক্রমে 1.75 10 টু দি পাওয়ার 11 ও 2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার মিটার স্কয়ার। সম্পূর্ণ তারের
ওয়াই নির্ণয় করো, ওয়াই নির্ণয় করো, সম্পূর্ণ তারের ওয়াই নির্ণয় করো। ওকে ফাইন, সবাই নিশ্চয়ই আমরা স্টেটমেন্ট বুঝতে পারছি, সবাই ডেফিনেটলি আমরা স্টেটমেন্টটা বুঝে ফেলছি। তো আমরা সূত্র এটা জানি যে এল বাই ওয়াই ইকুয়ালস টু এল অন বাই ওয়াই অন প্লাস এল টু বাই ওয়াই টু। ওকে, তো এখানে আমরা ডেটা বসাবো। তো এইখানে আমরা ডেটা বসাইলে আমরা এভাবে লিখতে পারি, দেখো এল দ্বারা ভাগ করে নিব, 1 বাই ওয়াই ইকুয়ালস টু এল অন বাই এল বাই ওয়াই অন প্লাস এল টু বাই এল ডিভাইডেড বাই ওয়াই টু। নিশ্চয়ই বুঝছো, বড় এল দ্বারা ভাগ করছি। এখন এখানে ডেটাগুলো আমরা বসাইনি, দেখো এল অনের ভ্যালু আমাদের বলা আছে যেটা 3 এবং এল টু এর ভ্যালু কত 4 এবং এল মানে এই দুইটা যোগফল, এই দুইটা যোগফল কত 7। নিশ্চয়ই বুঝছো 3 + 4 7। তাহলে এই জায়গাতে যখন আমরা ইনফরমেশন বসাবো, এই জায়গাতে কত বসাবো নিশ্চয়ই বুঝতে পারতেছো, 1 বাই ওয়াই ইকুয়ালস, এখানে বসাবো দেখো এল অনের ভ্যালু হচ্ছে 3/7 আর ওয়াই অনের ভ্যালু হচ্ছে 1.75 ইন্টু 10⁻11। এখানে এল 2/7 মানে 4/7 ওয়াই টু এর ভ্যালু হচ্ছে 2 10⁻11। এইখান থেকে যদি আমরা সলভ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো এর ভ্যালুটা কত আসবে আমি ক্যালকুলেশন করে দিচ্ছি। আচ্ছা, এটার ভ্যালু 1.88 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ওকে আচ্ছা, তো এইখান থেকে দেখো যে আমরা আনসার পেয়ে গেছি, এখান থেকে আমরা আনসার পেয়ে গেছি এটার। ওকে ফাইন, সো ক্লিয়ার, ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝতে পারছি। শ্রেণীতে থাকলে কেমনে বের করতে হবে, এগুলা কিন্তু বইয়ে নাই, হ্যাঁ এগুলা বইয়ে নাই। ওকে আচ্ছা, তোমরা আনসার দিছো একটা, আমার কেন অন্যটা আসছে, এটা কিভাবে আসলো? আরেকবার ক্যালকুলেশনটা চেক দেই। এটাই তো আনসার, এটাই আনসার। ওকে আচ্ছা, গেল এটা, বুঝছো। সো এরপরে আমরা চলে যাব, যদি দুইটা তারকে সমান্তরালে যুক্ত করা হয়, সমান্তরালে যদি দুইটা তারকে সমান্তরালে যুক্ত করা হয়, দুটো তারকে আমরা সমান্তরালে যুক্ত করছি, দুইটা তার আছে যাদেরকে আমরা সমান্তরালে যুক্ত করছি। ওকে আচ্ছা, তো দুইটা তারকে সমান্তরালে যদি আমরা যুক্ত করে ফেলি সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হবে? তো দেখো ওকে, সো এইখানে একটা তার আছে, তার পাশে এইখানে আরেকটা তার আছে, দুইটা তারকে আমরা যুক্ত করছি। তো দুইটা তারকে যদি আমরা যুক্ত করি সেই ক্ষেত্রে এই কথাটা কিন্তু সবাই বুঝতেছো, পুরো তারের দৈর্ঘ্য যদি এল হয় তাহলে এল ইকুয়ালস টু দুইটা তারের দৈর্ঘ্যের সমান, এল ওয়ান আর এল টু সমান। কেন সমান? কথা নাহলে জোড়াবা কেমনে? দুইটা তারকে যদি দৈর্ঘ্যে যদি সমান না হয়, দৈর্ঘ্যে যদি সমান না হয় তাহলে জোড়ানো সম্ভব না, তাই না? সমান সমান তার জোড়া দিয়ে একটা তার পাইছি। ওকে, তার মানে বুঝতেছি এই দুইটা তারের দৈর্ঘ্য সমান, এটা গেল। এরপর এদের কিন্তু ক্রস সেকশন এরিয়া ভিন্ন ভিন্ন হতে পারে, বুঝতেছো? যে পুরা তারের ক্রস সেকশন এরিয়া হবে দুইটা তারের ক্রস সেকশন এরিয়ার যোগফলের সমান। কারণ দেখো এই দুইটা মিলে একটা তার হইছে, তাহলে এই তারের ক্রস সেকশন এরিয়া হবে দুইজনের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমান, যোগফলের সমান। পাশাপাশি ওর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, ওর একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, কারণ এখন পাশাপাশি জোড়া দিচ্ছি, মানে একটা মোটা কলম চিকন কলম এভাবে জোড়া দিলাম, দৈর্ঘ্য সমান হইতে হবে, বাট একটা মোটা একটা চিকন হইতে পারে, বাট লম্বালম্বি জোড়া দিলে চিকন মোটা জোড়া দেওয়া যায় না, যেটা আগের কেসে ছিল। বাট এখানে কিন্তু দুইটার ইন্ডিভিজুয়াল হচ্ছে গিয়া ক্রস সেকশন এরিয়া আছে, ফাইন। এবং দুইটা তারের ইয়ং এর গুণাঙ্ক আমরা ধরে নিলাম, একটার হচ্ছে ওয়াই ওয়ান আর একটার হচ্ছে ওয়াই টু। ওকে আচ্ছা, এইবার এটার সঙ্গে আমি একটা লোড যুক্ত করছি, এটা একটা লোড, একটা ভর যুক্ত করছি। ওকে আচ্ছা ফাইন, তাহলে ভর যুক্ত করলে এটা বুঝতেছো যে এইখানে মোট এফ বল কাজ করবে, এখানে মোট এফ বল কাজ করবে। এখন পুরো সিস্টেমটা কিন্তু একই পরিমাণ লম্বা হবে, নিশ্চয়ই বুঝতে পারতেছো। এই সিস্টেমটা এখান থেকে এখানে আসলে
মনে করো এতটুকু লম্বা হইলো, এতটুকু যদি লম্বা হয় এই সিস্টেমটা, এতটুকু যদি লম্বা হয় পুরো সিস্টেমটা, তাহলে দেখো প্রথম তারও এতটুকু লম্বা হয়েছে, দ্বিতীয় তারও এতটুকু লম্বা হয়েছে, কারণ দুইটারে নিয়ে তো সে নেমে আসবে। সবাই খেয়াল করো যে এখানে কিন্তু দুইটা তারকে নিয়ে সে নেমে আসবে, দুইটা তারকে নিয়ে নেমে আসবে, মানে প্রথমটাও L1 লম্বা হবে, দ্বিতীয়টাও L2 লম্বা হবে। প্রথমটা যে L1 লম্বা হবে, দ্বিতীয়টা যে L2 লম্বা হবে, দুইটা সমান, কারণ দুইটারে নিয়ে একই পরিমাণ লম্বা হবে সে। ওকে ফাইন। আচ্ছা, তার মানে বুঝতেছি এখানে L1 L2 এই দুইটা সমান হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এইটা বুঝতেছো প্রথমটার ইয়ং এর গুণাঙ্ক আর দ্বিতীয়টার ইয়ং এর গুণাঙ্ক কিন্তু ডিফারেন্ট। প্রথমটার ইয়ং এর গুণাঙ্ক এবং দ্বিতীয়টার ইয়ং এর গুণাঙ্ক ডিফারেন্ট, তাই না? তো দুইটার ইয়ং এর গুণাঙ্ক যদি ডিফারেন্ট হয়, তার মানে বুঝতেছো একই পরিমাণ লম্বা করতে দুইটাকে ভিন্ন ভিন্ন বল লাগবে। তার মানে প্রথমটাকে লম্বা করতে F1 পরিমাণ বল লাগছে, দ্বিতীয়টাকে লম্বা করতে F2 পরিমাণ বল লাগছে। নিশ্চয়ই সবাই বুঝতে পারতেছো, যেহেতু দুইটার ইয়ং এর গুণাঙ্ক আলাদা, তার মানে প্রথমটা একই পরিমাণ লম্বা করতে গিয়ে দুইটার ইয়ং এর গুণাঙ্ক আলাদা হওয়ার কারণে প্রথমটাকে লম্বা করতে F1 বল লাগছে, দ্বিতীয়টাকে লম্বা করতে F2 বল লাগছে। তাহলে এখান থেকে তো এই কথাটা স্পষ্ট বলা যায় যে মোট যে বল আমি দিছি সেই বলটা দুই ভাগে ভাগ হয়েছে, প্রথম তারকে লম্বা করতে একটা বল, দ্বিতীয় তারকে লম্বা করতে একটা বল। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এটাও জানি y ইকুয়ালস টু FL বাই AL। তাহলে F ইকুয়ালস টু কি? F ইকুয়ালস টু YA L বাই L। F ইকুয়ালস টু YA L বাই L। তাহলে এখানে আমরা এটা লিখতে পারবো YA L বাই L। দেন এবং এটা আমরা এরপরটা লিখতে পারবো Y1 A1 L1 বাই L1, Y2 A2 L2 বাই L2। ওকে ফাইন। এখন কতগুলো টার্ম কেটে যাবে? কারা কারা কাটবে? আমরা দেখছি এই তারের টোটাল দৈর্ঘ্য এবং প্রত্যেকটা তারের দৈর্ঘ্য সমান, তার মানে এই এল এই এল এই এল কাটা। তারপর আমরা এটাও দেখছি এই ছোট এল L1 L2 সমান। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো YA ইকুয়ালস Y1 A1 প্লাস Y2 A2 প্লাস Y2 A2। এইটা হচ্ছে গিয়ে আমাদের সমান্তরালে থাকলে ইয়ং এর গুণাঙ্ক বের করার সূত্র। আর A ইকুয়ালস টু কিন্তু A1 প্লাস A2। তাহলে চলো আমরা একটা ছোট অঙ্ক করে আজকে ক্লাসটা শেষ করি। ওকে, এই সূত্র সবাই আমরা বুঝে ফেলছি, একটা ছোট অঙ্ক করে আজকে আমরা এটা শেষ করি। এখানেই আমি অঙ্কের স্টেটমেন্ট লিখে এখানেই আমরা করে ফেলি। বলছে দুটি তারের প্রস্থচ্ছেদের দুটি তারের প্রস্থচ্ছেদের অনুপাত 3:4, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের অনুপাত আর কি। হ্যাঁ, প্রস্থচ্ছেদের অনুপাত 3:4। সমান্তরালে যুক্ত করলে তারের তুল্য ইয়ং এর গুণাঙ্ক কত? তুল্য y নির্ণয় করো। তারের তুল্য y নির্ণয় করো। এখন এখানে দুইটা ইনফরমেশন এক্সট্রা আরও দিয়ে দিছে, সেটা হচ্ছে গিয়া y1 ইকুয়ালস টু 1.8 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার এবং y2 ইকুয়ালস টু 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে ফাইন। তাহলে এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এবার এখানে আমরা ডেটা বসাবো। দেখো এই সূত্র থেকে এটা লেখা যাবে না? y ইকুয়ালস টু y1 ইন্টু A1 বাই A প্লাস Y2 ইন্টু A2 বাই A। আচ্ছা একটা সেকেন্ড, সবাই একটু আমাকে টাইম দিবা।
আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, চলো তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা, তো এখান থেকে দেখো আমি এ দ্বারা ভাগ করছি বোথ সাইডে, আমি এ দ্বারা বোথ সাইডে ভাগ করছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে অঙ্ক হয়ে যাবে। কিভাবে হবে দেখো, y ইকুয়ালস টু y1, yn এর ভ্যালু আমরা জানি এখানে দেওয়া আছে 1.8 ইন্টু 10⁻11, 1.8 ইন্টু 10⁻11 ইন্টু a1 এর ভ্যালু দেখো এখানে অনুপাত বলে দিছে, a1:a2, এই অনুপাত বলা আছে 3:4। তাইলে আমরা আবার এটাও জানি a ইকুয়ালস টু হচ্ছে a1 প্লাস a2, তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো a1 এর ভ্যালু 3 আর এই দুটোর যোগফল হচ্ছে গিয়া 3 প্লাস 4 মানে 7। ঠিক তেমন করে এখানে y1 এর ভ্যালু 2 10⁻11 ইন্টু a2 এর ভ্যালু 4 আর মোট যোগফল 7/4। নিশ্চয়ই সবাই এটা আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 1.8 10⁻11 ইন্টু 3/7 প্লাস 2 10⁻11 ইন্টু 4/7। আচ্ছা, তাহলে y ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1.9 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে হোপফুলি সবাই আমরা এটা বুঝা ফেলছি। ক্লিয়ার? সবাই আমরা এটা বুঝে ফেলছি। তো গেল এটা। এই কি তোমাদের আনসারের সঙ্গে আমারটা মিলে না কেন? আমি তো আনসার একটা বাইট করি, তোমরা দেখি আর একটা বলো। 3/7, মনারুল হক আর একটা বলছো। আচ্ছা, আমি দেখি যে আমারটা ঠিক না তোমাদের ঠিক। আমার কি ক্যালকুলেটারে মাথা গেছে? আচ্ছা, না এটাই। ওকে, আচ্ছা, ফাইন। ভাইয়া লাইভ ক্লাস কি ওয়েবসাইট থেকে নেওয়া যায় না? ফেসবুকে অনেক ডিস্টারেক্ট হয়ে যায়। মুস্তাফিজুর রহমান বলছো, আসলে অন্য ওয়েবসাইট থেকে নেওয়া যায়। সেক্ষেত্রে যেটা হয় তোমাদের আরও ইনকনভিনিয়েন্ট লাগবে। আসলে ওইখান থেকেও নেওয়া যায়, চাইলে নেওয়া যায়, ওখান থেকেও আমরা চাইলে নিতে পারবো লাইভ ক্লাস। বাট কথা হচ্ছে যে ওইটা ওখান থেকে নিলে মেজরিটি অডিয়েন্সের জন্য আসলে সুবিধা হবে না। আর ফেসবুকের লাইভটা যতটুকু স্মুথ, অন্য কোনো জায়গার লাইভ এত স্মুথ হয় না। মানে আমাদের ওয়েবসাইটে এই ব্যবস্থা আছে, নট দ্যাট যে নাই আমাদের এই ব্যবস্থা আমাদের আছে। আমাদের ওয়েবসাইট এখন খুবই স্ট্রং, বুঝছো? সো এই ব্যবস্থা আমাদের আছে। বাট ওইখান থেকে যদি নেই, পোলাপানরে ওই জায়গাতে নিতে নিতে একটা ঝামেলা, এটা একটা। আর ফেসবুকের মতো এত জোস লাইভ কোয়ালিটি অন্য কোথাও নেই। ওই জায়গায় স্ট্রিমিং আরও স্লো হয়, ওই জায়গার স্ট্রিমিং আরও স্লো হয়। ফেসবুক ইন্টারন্যাশনালি যতখানি ব্যান্ডউইথ নিয়ে রাখে, এক্সট্রা ব্যান্ডউইথ, সেটা কোনোভাবেই অন্য জায়গা থেকে কেউ অ্যাভেল করতে পারবে না। মেটা যে লেভেলে নিয়ে রাখছে ওটা অন্য কেউ অ্যাভেল করতে পারে না, বুঝছো? ফাইন। তো আজকের ক্লাসে আমরা লম্বা করবো না, আজকের ক্লাসে আমরা যথেষ্ট পড়ে ফেলছি। ইয়ংয়ের গুণাঙ্ক ডান, ইয়ংয়ের গুণাঙ্ক আমরা পুরোটা পড়ে ফেলছি। তো আজকের ক্লাসে বেসিক্যালি আমরা ইয়ংয়ের গুণাঙ্কর পুরোটা অংশ পড়ছি। ইয়ংয়ের গুণাঙ্কের পুরোটা অংশ আজকের ক্লাসে আমরা পড়ে ফেলছি। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট ক্লাস আমাদের এই বৃহস্পতিবার, যেখানে আমরা এর পরের অংশগুলো পড়বো। জিস্ট অংশটা কিন্তু আজকে আমরা পড়ে ফেলছি। সো আল্লাহ হাফেজ, বাই। 12টার সময় ক্লাস, সবাই 12টার সময় ক্লাসে উপস্থিত থাকবে। আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ, বাই, থ্যাংক ইউ মনোয়ারুল আলম। ওকে।